হাই ফিজিক্স এক্সিলেন্স থেকে আমি সুমন। তো আজকে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর যে রাই মার্টিনের প্রশ্নবিচিত্রটা রয়েছে সেখান থেকে আমরা মডেল কোশ্চেন পেপার 1 আলোচনা করব। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে আমরা পরপর মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, সুতরাং দেরি করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আমরা দেখব যে প্রথমে যে অঙ্কটি রয়েছে, কোনো পরিবাহী রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ দেওয়া আছে V = 8 ± 0.5। তো এখানে V সমান দেওয়া আছে 8 ± 0.5 ভোল্ট। তো এটা দেওয়া আছে বিভব প্রভেদ, আর ওই রোধের প্রবাহ মাত্রা দেওয়া আছে I সমান দেওয়া রয়েছে 2 ± 0.2 এত অ্যাম্পিয়ার। এবার বার করতে বলেছে শতকরা ত্রুটি সহ রোধের মান কত। তো আমাদেরকে রোধের মান বার করতে হবে যে রোধের ত্রুটি কত হয়েছে। তো আমরা তো সূত্র জানি, আমরা সূত্র কি জানি যে V সমান হচ্ছে IR, এটা আমরা সূত্র জানি। তাহলে আমরা এখান থেকে R পেয়ে যাব, R = V/I। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিভবের মান এখানে দেওয়া আছে 8 ভোল্ট এবং প্রবাহের মান দেওয়া আছে এখানে 2 ভোল্ট। এবার বিভবের ত্রুটি কত দেওয়া আছে 0.5 ভোল্ট, আর প্রবাহের এটা বিভবের ত্রুটি আর প্রবাহের ত্রুটি দেওয়া আছে 0.2 অ্যাম্পিয়ার। তাহলে এই যে 0.5 ভোল্ট আছে এটা হলো ডেল্টা V, মানে ত্রুটি কতটা দেওয়া আছে 0.5 প্লাস মাইনাস, আর এই যে 0.2 দেওয়া আছে এটা হলো ডেল্টা I, এটা আছে প্লাস মাইনাস 0.2 অ্যাম্পিয়ার। এটা ভোল্ট, এটা অ্যাম্পিয়ার। এবার আমাদের যেটা হচ্ছে মেন বিভব এখানে দেওয়া আছে 8 ভোল্ট, আর মেন প্রবাহ যেটা দেওয়া আছে সেটা 2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে যদি V/I বসিয়ে দিই তাহলে R সমান, তাহলে V দেওয়া আছে আমাদের 8/I কত দেওয়া আছে 2, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব 4 ওহম। তাহলে আমরা রোধটা কিন্তু পেয়ে গেলাম 4। এবার এই রোধের ত্রুটি কতটা হয়েছে সেটা আমরা বার করব, তাহলে একই সূত্র দিয়ে। তাহলে আমরা কি করে রোধের ত্রুটি বার করব না, R সমান যদি আমাদের V/I হয় তাহলে ত্রুটি বার করাতে গেলে তো এখানে V এবং I হচ্ছে ভাগ আছে। তো আমরা কিন্তু সূত্র জানি যে ভাগের ক্ষেত্রে ত্রুটির ফর্মুলা কি হয় না, ভাগের ক্ষেত্রে যদি আমাদের এরকম হয় যে x সমান A/B, তাহলে আমরা এর ক্ষেত্রে ত্রুটি কি করে বার করি না, Δx/x সমান Δi/A প্লাস, যেহেতু নিচে b আছে এটাও হবে Δb/b। এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে সূত্র ভাগের ক্ষেত্রে যখন দুটো রাশির ভাগ থাকবে তখন আমরা কি করে ত্রুটি বার করব, এটা হলো আমাদের ভাগের ক্ষেত্রে সূত্র। তো এই ফর্মুলাটাই আমরা এখানে লাগাবো। তাহলে আমরা কি পাবো যে Δr/r সমান হয়ে যাবে আমাদের Δb/b প্লাস Δi/r। এবার আমরা মান বসিয়ে দেব। তাহলে Δr/r কত পাবো না, ডেল্টা V তো দেওয়া আছে 0.5, তাহলে 0.5/v কত না, v হচ্ছে আমরা আগে পেয়েছি এই যে V 8, এই যে V এর জায়গায় আমরা 8 বসিয়েছি, তাহলে v হলো 8 প্লাস, এবার ডেল্টা I কত, ডেল্টা I দেওয়া আছে 0.2/i কত দেওয়া আছে এই যে 2 বসিয়েছি আমরা I এর জায়গায়, মেন প্রবাহ যেটা, তাহলে 2। তাহলে এবার এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে Δr/r সমান কত হবে, তাহলে এখানে যদি আমরা লসাগু করি 8 আর 2 এর লসাগু করলে কত হবে 8ই হবে, আর উপরে কত হবে 0.5 প্লাস 0.8, তাহলে এখান থেকে আমরা পাবো 1.3/8। তাহলে Δr/r সমান, তাহলে এটাকে আমরা ভাগ করলে কত পাবো না 0.1625 এটা পাবো। তাহলে আমাদের তো বার করতে বলেছে শতকরা ত্রুটি কত, তাহলে আমরা কি করে শতকরা ত্রুটি বার করব না, Δr/r * 100% ত্রুটি, তাহলে এখানেও আমরা 100% দিয়ে গুণ করব, তাহলে ইনটু 100%, তাহলে আমরা পাবো এখানে 16.25%। তাহলে এটাই আমাদের অ্যানসার যে শতকরা ত্রুটি কত হয়েছে। তাহলে রোধের হচ্ছে শতকরা ত্রুটি হয়েছে 16.25%। তাহলে আর এখানে আমরা পেয়েছি 4 ওহম, তাহলে আমাদের অ্যানসারটা তাহলে কি দাঁড়ালো যে 4 ± 16.25 তো পার্সেন্ট, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমাদের অপশনে কোনটা হবে না, এখানে 4 ওহম দিতে পারি, তাহলে আমাদের অপশন এ, তাহলে অ্যানসার হয়ে গেল আমাদের অপশন এ 4 ওহম ± 16.25%। 2 নাম্বার কোশ্চেনে রয়েছে, তো এখানে বিবৃতি দেওয়া রয়েছে দুটো,
তো প্রথম বিবৃতিতে বলা আছে অ্যাস্ট্রোনমিক্যাল একক, পারসেক এবং আলোকবর্ষ এগুলো হলো জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত দূরত্ব পরিমাপের একক। তো এই যে যেগুলো বলা রয়েছে, তো এগুলো অবশ্যই দূরত্ব পরিমাপের একক। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দিয়েও দূরত্ব মাপা হয়, পারসেক দিয়েও দূরত্ব মাপা হয়, এগুলো হচ্ছে দূরত্ব পরিমাপের সবথেকে বড় একক। এবার আলোকবর্ষ আমরা জানি যে আলো এক বছরে যতটা দূরত্ব অতিক্রম করে সেটা আলোকবর্ষ। তো এগুলো অবশ্যই দূরত্ব পরিমাপের একক, তার মানে বিবৃতি 1 সত্য। এবার বলেছে বিবৃতি 2 তে যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এটা হচ্ছে লেস দেন পারসেক, লেস দেন লাইট ইয়ার। তো আমরা তো জানি যে পারসেক মানে তো লাইট ইয়ারের থেকে বেশি হয়, মানে পারসেক আলোকবর্ষ থেকে বড়, সুতরাং এখানে তো পারসেক আলোকবর্ষ থেকে ছোট দেখিয়েছে, সুতরাং অবশ্যই বিবৃতি 2 ভুল। তাহলে আমাদের অপশন এ এটা হবে অ্যানসার, কারণ এখানে বলা আছে বিবৃতি 1 সত্য এবং বিবৃতি 2 মিথ্যা। তো এটাই অ্যানসার, আমাদের বিবৃতি 1 সত্য এবং বিবৃতি 2 মিথ্যা। তো 2 এর দাগের অ্যানসার হয়ে গেল এ। 2 এর কোশ্চেনটাই অ্যানসার হয়ে গেল এ, অপশন এ। এবার হচ্ছে প্রশ্ন 3, বলেছে 5.74 গ্রাম ভরের একটি বস্তুর আয়তন 1.2 সেমি কিউব। বস্তুটির ঘনত্ব সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় কত? তো আমরা তো সূত্র জানি যে ঘনত্ব সমান ভর বাই আয়তন, আর দুটোই কিন্তু দেওয়া আছে, ঘনত্বও দেওয়া আছে আর আয়তনও দেওয়া আছে। তো এটা তো আমরা ডাইরেক্ট সূত্র দিয়ে পেয়ে যাব যে ঘনত্ব সমান ভর বাই আয়তন, ডাইরেক্ট আমরা বসাবো। আর ভর কত দেওয়া আছে 5.74 গ্রাম বাই আয়তন কত দেওয়া আছে 1.2 সেমি কিউব। এবার দুটোই কিন্তু সিজিএস একক, সুতরাং আমাদেরকে একককে চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়লো না, ডাইরেক্ট এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাবো অ্যাপ্রক্সিমেট 4.8 গ্রাম পার সেমি কিউব। তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল ডি, অপশন ডি, অ্যানসার হয়ে গেল অপশন ডি। এবার কোশ্চেন নাম্বার 4 এ দেওয়া আছে কোন গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব s সমান 2.5 t স্কয়ার সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়, t সমান 5 সেকেন্ড সময়ে কণার তাৎক্ষণিক দ্রুতি কত হবে। তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া রয়েছে যে s সমান 2.5 t স্কয়ার, 2.5 t স্কয়ার, এই সমীকরণটা আমাদের দেওয়া রয়েছে যেখানে s টা হলো অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাদের বলেছে যে তাৎক্ষণিক দ্রুতি বার করতে হবে। তো আমরা তো সূত্র জানি যে দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এবার যদি সময়টা খুব অল্প হয় তাহলে কোনো একটা কণা যখন গতিশীল থাকবে অল্প সময়ে নিশ্চয়ই অল্প দূরত্ব যাবে, আর অল্প সময়ে যদি অল্প দূরত্ব যায় তাহলে আমরা জানি যে আমরা কিভাবে অল্প দূরত্ব বার করব, সেটা ডেরিভেটিভ দিয়ে, কারণ আমাদের ক্ষুদ্র মান বার করার জন্য ডেরিভেটিভ কাজে লাগে। তাহলে যদি আমাদের s সমান এই সমীকরণটা দেওয়া থাকে তাহলে আমরা তাৎক্ষণিক দ্রুতি কি করে বার করব, তাৎক্ষণিক দ্রুতি মানে অল্প সময়ে কতটা দূরত্ব যাবে, মানে অতিক্রান্ত দূরত্ব কত হবে। তাহলে আমরা তাৎক্ষণিক দ্রুতি পাবো, তাহলে তাৎক্ষণিক দ্রুতি কত হবে, তাৎক্ষণিক দ্রুতি হবে v সমান, তাহলে ডেরিভেটিভ করে দেব ds বাই dt, কারণ dt হচ্ছে খুব অল্প সময়, অল্প সময়ে যতটা দূরত্ব যাচ্ছে ds দূরত্ব যাচ্ছে, তাহলে ds বাই dt হলো তাৎক্ষণিক দ্রুতি, কারণ শূন্যের দিকে যাওয়া সময় অবকাশের সাপেক্ষে যতটা অতিক্রান্ত দূরত্ব হবে সেটাই তাৎক্ষণিক দ্রুতি। তাহলে আমরা এবার ডেরিভেটিভ করব, তাহলে dt অফ, তাহলে s এর মান বসিয়ে দেব 2.5 * t স্কয়ার। এবার দেখো এই যে 2.5 তো ধ্রুবক, তাহলে ধ্রুবক তো বাইরে চলে আসবে, তাহলে 2.5 বাইরে চলে এলো, তাহলে ডেরিভেটিভটা কার হবে dt অফ t স্কয়ার, এটা এলো। এবার আমরা তো সূত্র জানি ডেরিভেটিভের, যদি আমাদের ddx অফ x টু দি পাওয়ার n হয় তাহলে আমাদের ডেরিভেটিভ কি হয় না, যেটা পাওয়ার সেটা সামনে চলে আসে ইনটু, তারপর কি হবে না x টু দি পাওয়ার, পাওয়ারটা এক ঘাত কমে যায়, মানে পাওয়ারটা এক কমে যাবে, তাহলে n - 1 হয়ে যাবে। এবার কিন্তু অনেকেই এই জায়গাটায় ভুল করে যে এখানে কিন্তু ডেরিভেটিভ করে রেখে দেয়, কিন্তু না, এরপর কিন্তু আবার একটা স্টেপ আছে। সেই স্টেপটা কি না, এই যে আমরা x পেলাম, এই x টার কিন্তু আবার একটা ডেরিভেটিভ হবে ddx অফ x, ddx অফ x, তাহলে আমরা কি পেলাম n * x টু দি পাওয়ার n - 1, আর ddx অফ x মানে x এর ডেরিভেটিভ তো 1 হবে, সেই জন্য ওটা আমাদের আর লেখার প্রয়োজন নেই। কিন্তু যদি এখানে x এর পরিবর্তে অন্য কিছু থাকতো তখন কিন্তু এইখান পর্যন্ত রেখে দিলে তো চলবে না, তাহলে ভুল হয়ে যাবে, এই স্টেপটা কিন্তু করতে হবে। তো এই জায়গাটায় কিন্তু অনেকের ভুল হয়। এবার দেখো তাহলে এই ফর্মুলাটা যদি আমরা কাজে লাগাই এখানে, তাহলে কি হবে না 2.5 ইনটু, তাহলে কি হবে আমরা কি দেখলাম যে পাওয়ার যেটা আছে সেটা সামনে চলে আসবে, তাহলে 2 আছে পাওয়ার সামনে চলে এলো ইনটু, এবার কি হবে পাওয়ার তো 1 কমে গেল, তাহলে তো 2 আছে 1 কমে গেলে 1 থাকবে, তাহলে কি হবে t থাকবে,
শুধুমাত্র টি থাকবে, কারণ এক কমে গেলে এক থাকবে, আর মাথায় এক লেখার দরকার নেই। তাহলে এইটা আমরা ফর্মুলা পেলাম। তাহলে আমরা এই যে এটা আমরা কি পেলাম না ds বাই dt, এটা আমরা ds বাই dt পেলাম, ds বাই dt, ds বাই dt মানে তাৎক্ষণিক দ্রুতি। কিন্তু আমাদের কিন্তু কোশ্চেনে বলা রয়েছে যে t সমান 5 সেকেন্ডে, তাহলে আমরা t সমান 5 বসিয়ে দেব। তাহলে ds বাই dt, তাহলে t 5 সেকেন্ডে কত হবে না 2.5 * 2 * 5, তাহলে আমরা কত পাবো এখান থেকে 25 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের অ্যানসার কোনটা হবে না অ্যানসার অপশন বি হবে, 25 হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে হয়ে গেল আমাদের অ্যানসার বি। এবার 5 নম্বর কোশ্চেনেও আবার বিবৃতি দিয়েছে। তো দুটো বিবৃতি আছে, তো কি বিবৃতি আছে দেখে নেওয়া যাক। বিবৃতি 1 এ বলা রয়েছে সমান বেগে একটি ট্রাক এবং গাড়িকে ব্রেক প্রয়োগ করে থামানো হলে উভয় ক্ষেত্রেই সমান বাধাজনিত বল প্রয়োগ করা হয়, উভয়ই সমান দূরত্ব অতিক্রম করে স্থির হয়। তো হ্যাঁ, যদি দুটো একটা ট্রাক এবং একটা গাড়ি রয়েছে, যদি দুজনের বেগ সমান হয় তাহলে কিন্তু ওদের দুজনকে থামানোর জন্য সমান বল প্রয়োগ করতে হবে তখনই যখন ওদের ভর সমান হবে। অর্থাৎ ভরবেগ যদি দুটোর সমান থাকে তখন কিন্তু ওকে থামানোর জন্য সমান বল প্রয়োগ করতে হবে, আর দুটো গাড়ি কিন্তু সমান দূরত্ব গিয়ে থামবে। তো এটা কিন্তু তখনই সম্ভব যদি ভরবেগ সমান হয়, আর ভরবেগ সমান হওয়ার জন্য ভর সমান হতে হবে। তো এখানে কিন্তু ওরকম কিছু বলা নেই যে ভর সমান বা ভর আলাদা, এরকম কিছু বলা নেই। কিন্তু এটা সত্য তো হতে পারে যদি ভর সমান হয়, সেই জন্য বিবৃতি 1 সত্য হতে পারে, অবশ্যই সত্য ভর সমান হলে, ওটা বলে দেওয়া উচিত ছিল, কিন্তু যাই হোক বিবৃতি 1 সত্য হতে পারে। এবার হচ্ছে বিবৃতি 2 বলেছে পূর্ব দিকে গতিশীল একটি গাড়ি বাঁক নেয়, পূর্ব দিকে গতিশীল গাড়িটি একটি বাঁক নেয় এবং উত্তর দিক বরাবর একই দ্রুতিতে গতিশীল হয়, গাড়িটির ত্বরণ 0। তাহলে বলেছে দ্রুতি সমান হয় কিন্তু বেগ সমান কিন্তু বলা নেই। আমরা কি জানি ত্বরণ কখন 0 হয়? ত্বরণ হচ্ছে দুটো শর্তে 0 হয়। তো এটা আমরা কোশ্চেন নাম্বার 5, ত্বরণ কিন্তু দুটো শর্তে 0 হয়। এক নাম্বার যদি বেগ 0 হয়, 2 নাম্বার যদি বেগ হচ্ছে ধ্রুবক হয়, বেগ ধ্রুবক হয়। এই দুটো শর্তে কিন্তু ত্বরণ 0 হয়। তো বেগ ধ্রুবক মানে কি? যদি কোনো গাড়ি সমবেগে চলে। কেন? কারণ আমরা কি জানি যে ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন v - u/t। যদি কোনো গাড়ি সমবেগে চলে তাহলে v আর u তো সমান সমান, v আর u তো সমান সমান, কারণ সমবেগে চলছে মানে প্রাথমিক বেগ যা ছিল অন্তিম বেগও তাই থাকবে। তাহলে v সমান যদি u হয় তাহলে এখানে আমি v বসিয়ে দিলে কি হবে v - v/t, তাহলে কেটে গেলে 0 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন ওরা সমবেগে চলে তখন কিন্তু অবশ্যই ত্বরণ 0 হলো এটা, আর বেগ 0 হলে তো ত্বরণ 0 হবে, যার বেগই নেই তার ত্বরণ কি করে থাকবে? তো এই দুটো শর্তে ত্বরণ 0 হয়। কিন্তু আমাদের কোশ্চেনে কিন্তু বলা নেই যে বেগ 0 হয়, বলা আছে আমাদের কোশ্চেনে বলা আছে দ্রুতি, কি বলেছে? হ্যাঁ, এখানে বলা রয়েছে যে গাড়িটি হচ্ছে একই দ্রুতিতে, মানে দ্রুতি হচ্ছে ধ্রুবক, এটা বলা রয়েছে যে দ্রুতি হচ্ছে ধ্রুবক। তাহলে দ্রুতি ধ্রুবক হলে কিন্তু ত্বরণ নাও 0 হতে পারে, দ্রুতি ধ্রুবক হলে কিন্তু ত্বরণ নাও 0 হতে পারে, কারণ বেগ আর দ্রুতি দুটো কিন্তু একই নয়। কিভাবে আমরা বুঝবো দুটো একই নয়? দেখো, যদি আমরা রৈখিক গতির ক্ষেত্রে দেখি, রৈখিক গতির ক্ষেত্রে যদি আমরা দেখি, ধরা যাক একটা গাড়ি এ থেকে বি তে গেল, তাহলে বেগ কত? আচ্ছা, যেতে কি সময় লাগলো? এ থেকে বি তে গেল, কি সময় লাগলো? তাহলে বেগ কত হবে? বেগ সমান সরণ বাই সময়, বেগ সমান সরণ বাই সময়, তার মানে সরণ হয়েছে ab আর সময় হয়েছে t। আচ্ছা, দ্রুতি কত হবে? না দ্রুতিও হবে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাহলে এটাও হবে ab/t। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রৈখিক গতির ক্ষেত্রে বেগ আর দ্রুতি কিন্তু একই, যেটাই বেগ সেটাই দ্রুতি হয়। কিন্তু যদি বৃত্তীয় গতি বা আবর্ত গতি হয়, তাহলে ধরা যাক একটা বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরছে, তখন কি আর দ্রুতি বেগ সমান হয়? তখন কিন্তু হয় না। তাহলে আমি একটা एग्जांपल ধরছি, একটা বস্তু এইখান থেকে এখানে এসেছে, মানে একটা হাফ সাইকেল বা অর্ধবৃত্ত অতিক্রম করেছে। তাহলে যখন অর্ধবৃত্ত অতিক্রম করবে তখন বেগ কত হবে? বেগ হবে সরণ বাই সময়, একই সূত্র, সরণ বাই সময়। তো সরণ কত হবে? এই সোজা ওর ব্যাস বরাবর, সরণ কিন্তু ব্যাস বরাবর হবে, তার মানে 2r ব্যাস বাই সময় t। কিন্তু দ্রুতি কত হবে?
দ্রুতি হবে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এবার অতিক্রান্ত দূরত্ব কি হবে? অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত মানে পাই আর হয়, কারণ একটা সম্পূর্ণ বৃত্ত হলে 2 পাই আর পরিধি হয়, তাহলে এটা অর্ধবৃত্ত পাই আর হবে, তাহলে হয়ে যাবে পাই আর বাই টি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে বেগ আর দ্রুতি কি একই? বেগ হলো আমাদের 2 আর বাই টি আর দ্রুতি হলো পাই আর বাই টি। তাহলে এখানে কিন্তু বেগ আর দ্রুতি কিন্তু একই নয়, এখানে একই হতে পারে, কিন্তু আমাদের তো এটা বলা আছে যে গাড়িটি বাঁক নিচ্ছে, একটা বাঁক নেয়, বাঁক নেওয়া মানে হচ্ছে বৃত্তাকার পথে ঘুরবে, তো তখন কিন্তু দুটো একই নয়। সুতরাং এই যে দ্রুতি ধ্রুবক বলা আছে, তাহলে ত্বরণ কিন্তু শূন্য নাও হতে পারে, কারণ কারণ ত্বরণ হচ্ছে তখনই শূন্য হয় বেগ ধ্রুবক থাকলে, কিন্তু আমাদের বলা আছে দ্রুতি ধ্রুবক, তাহলে বেগ ধ্রুবক থাকলে ত্বরণ শূন্য হতে পারে, ত্বরণ শূন্য হয় বেগ ধ্রুবক থাকলে, তাহলে দ্রুতি যদি ধ্রুবক থাকে তখন কিন্তু ত্বরণ নাও শূন্য হতে পারে, কারণ এখানে আমরা দেখছি বেগ আর দ্রুতি একই নয়। তাহলে আমাদের এই যে বিবৃতিগুলো দেওয়া আছে, বিবৃতি 1 তো সত্য, কিন্তু বিবৃতি 2 তো সত্য নয়, তাহলে গাড়িটির ত্বরণ হচ্ছে শূন্য, তার মানে এখানে বিবৃতি 2 মিথ্যা। তাহলে আমাদের অ্যানসার হয়ে যাবে অপশন এ, অ্যানসার হয়ে যাবে অপশন এ, যে বিবৃতি 1 হচ্ছে সত্য আর বিবৃতি 2 হচ্ছে মিথ্যা। প্রশ্ন নাম্বার 6। তো প্রশ্ন নাম্বার 6 এ কি বলা আছে? x অক্ষ বরাবর একটা কোণার সমীকরণ দেওয়া আছে। x সমান দেওয়া রয়েছে 3 + 8t, 3 + 8t -2t স্কয়ার এত মিটার, বলেছে কোণাটির ত্বরণ কত। তাহলে x দেওয়া আছে, x মানে তো হচ্ছে সরণ, তাহলে x দিয়ে করে আমরা সরণকে দেখাই, তাহলে আমাদেরকে তো প্রথমে বেগ জানতে হবে, কারণ আমরা কি জানি যে ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার, তাহলে বেগ না জানলে তো আমরা ত্বরণ বার করতে পারবো না, তাহলে আগে আমাকে বেগ জানতে হবে। এবার কোশ্চেন হলো যে বেগ কি করে বার করব? না, বেগ মানে হচ্ছে সময়ের সাথে সাথে যতটা সরণ হয়, একক সময়ে যতটা সরণ হয়, তাহলে আমরা বেগ কি করে পাবো? না, x কে ডেরিভেটিভ করে দেব dx/dt, তাহলে আমরা সরণ পাবো, তার মানে ddt অফ, তাহলে এবার মান বসিয়ে দেবো x এর, তাহলে 3 + 8t -2t স্কয়ার মান বসিয়ে দিলাম। এবার আমরা ডেরিভেটিভ করে নেব, তাহলে 3 তো হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়, প্লাস 8 তো বাইরে চলে আসবে, t এর ডেরিভেটিভ 1 হবে, মাইনাস 2 বাইরে চলে এলো, t স্কয়ারের ডেরিভেটিভ কত হবে? 2t, কারণ একটু আগে আমরা দেখলাম যে ddx অফ dt অফ t স্কয়ার কি হবে? না, পাওয়ার যেটা নেমে যাবে আর t টু দি পাওয়ার ঘাত 1 কমে যাবে, তার মানে 2t। তাহলে আমরা কি পেলাম? না 8 - 4, এটা তো আমরা বেগ পেলাম। এবার ত্বরণ কি করে পাবো? না a সমান হবে আবার ddt অফ v, তাহলে ddt অফ, এবার v এর মান বসিয়ে দেব 8 - 4t, তাহলে 8 এর ডেরিভেটিভ 0 মাইনাস 4 বাইরে থাকছে আর t এর ডেরিভেটিভ 1 হয়, তার মানে -4 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এটাই আমাদের ত্বরণ -4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখানে অ্যানসার হয়ে গেল বি, অপশন বি। এবার 7 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা তো প্রচুর সোজা। কি দেওয়া আছে? x অক্ষ অভিমুখে প্রাথমিক বেগ আছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে u তো দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। এবার বলা রয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণ, মানে a দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণ, মানে ত্বরণ হচ্ছে ধ্রুবক। এবার বলেছে 60 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছাবে, মানে অন্তিম বেগ কত হবে? 60 মিটার পার সেকেন্ড। এই বেগে পৌঁছাতে বলছে বস্তুটির কত সময় লাগবে, তাহলে আমরা ধরে নিচ্ছি t সময় লাগবে, তাহলে আমরা তো সূত্রে জানি যে v সমান u প্লাস at, এই সূত্রে বসাবো, তাহলে বা v মানে 60 দেওয়া আছে, u 10 দেওয়া আছে, তাহলে a তো 2 দেওয়া আছে ইনটু t, তাহলে বা এদিকটা আগে লিখছি 2t সমান হবে 16 - 10, 80 কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 2t সমান হবে 15, 50, তাহলে t সমান হবে 50/2, তার মানে 25 সেকেন্ড। এটাই আমাদের অ্যানসার, তাহলে অপশন সি, অপশন সি অ্যানসার হয়ে গেল। এবার আমাদের 8 নম্বরে যে অঙ্কটা রয়েছে এটা একটু বড় অঙ্কটা, বলেছে একটা তক্তার মধ্য দিয়ে গেলে বুলেটের গতিবেগ প্রাথমিক গতিবেগের 1/20 কমে যায়। তাহলে আমরা যদি একটা ছবি ড্র করি তাহলে আমরা কি দেখতে পাবো? না, ধরা যাক এখানে একটা তক্তা আছে, এখানে একটা তক্তা আছে, এবার যদি একটা বুলেট গিয়ে করে এই তক্তার ভেতরে যদি ঢোকে তাহলে তো আমরা বুঝতেই পারছি যে গতিবেগ কিন্তু কমে যাবে, কারণ তক্তার ভেতরে যখন গুলিটা ঢুকবে তখন তক্তা তো গুলিটাকে বাধা দেবে, তাহলে যখন বুলেট ওর ভেতরে ঢুকবে ওকে তো বাধা দেবে, ওর বেগ কমে যাবে। তাহলে প্রাথমিক বেগ কত বলা আছে? না, প্রাথমিক বেগ বলা আছে u,
প্রাথমিক বেগ বলা আছে ইউ। এবার এর ভেতরে যখন বুলেটটা ঢুকবে তখন বলেছে ওর গতিবেগের 1/20 কমে যাবে। তাহলে এখানে এর বেগ কত হবে? তাহলে v সমান তাহলে প্রাথমিক বেগ মাইনাস, তাহলে কতটা কমেছে বলেছে প্রাথমিক বেগের 1/20, প্রাথমিক বেগের 1/20 কমে গেছে। তাহলে আমরা v সমান কত পাবো? u মাইনাস u বাই 20। তাহলে এটাকে লসাগু করলে কত পাবো? 20 * 20u মাইনাস u, তাহলে হবে 19u বাই 20। এটা আমরা পেলাম। তো কেন মাইনাস করা হলো? কারণ আগে বেগ ছিল u, এবার কমে গেছে u বাই 20। তাহলে এখন বেগ কত? না আগের বেগ মাইনাস যতটা কমেছে সেটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো যে এখন বেগটা কত, মানে তক্তার ভেতরে গুলিটা ঢোকার পর ওর বেগটা কত হয়ে গেছে? না v হয়ে গেছে। এবার একটা ব্যাপার যে গুলিটার বেগ তো কমে গেছে, তক্তা গুলিটাকে বাধা দিয়েছে, ওর বেগ কমে গেছে, তাহলে কি হবে? না মন্দন হয়েছে, আর মন্দন হলে আমরা কি সূত্র বসাবো? না v স্কয়ার সমান তাহলে u স্কয়ার মাইনাস 2a ইনটু গুলিটা কত দূর গেছে? না এর বেগ যতটা, না এর বেগকে আমরা l ধরে নিচ্ছি l, তাহলে গুলিটা l দূর গেছে। তাহলে বা এবার মান মুছে দিচ্ছি, তাহলে এই দিকটাকে আগে লিখছি যে 2al ইকুয়ালস টু, তাহলে হবে u স্কয়ার মাইনাস v স্কয়ার, তাহলে 2al ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস v স্কয়ার কত হবে? না v এর মান তো এটা 19u বাই 20, তাহলে v এর মান বসিয়ে দেব, তাহলে 19u বাই 20 তার হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে 2al কত পাবো? না নিচে আসবে 400 আর উপরে আসবে, এদিকে যদি একবারে আমরা গুণ করে দিই তাহলে 400u স্কয়ার মাইনাস 19 মানে হচ্ছে 361 u স্কয়ার, এটাই হচ্ছে আমাদের হল। এবার কি হবে? না 2al সমান, তাহলে এটা আমরা মাইনাস করলে পাবো 39 u স্কয়ার বাই 400, এটাই আমরা পাবো। তাহলে আমরা এটাকে এক নম্বর সমীকরণ রেখে দিচ্ছি, 2al পেয়ে গেছি, এটা আমাদের কাজে লাগবে। এবার ব্যাপারটা হলো কোশ্চেনে বলা রয়েছে যে বুলেটটা থামাতে হলে কতগুলো তক্তার প্রয়োজন। তাহলে আমরা দেখছি একটা তক্তায় তো ওর বেগ কমে গেছে, তাহলে এরকম যদি অনেকগুলো তক্তা থাকে, তাহলে কতগুলো থাকবে? না আমি ধরে নিচ্ছি n সংখ্যক তক্তা আছে, তাহলে প্রত্যেকটা তক্তায় যখন বুলেটটা ঢুকবে তখন কিন্তু ওর বেগ কমে 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 একটা সময় কিন্তু 0 হয়ে যাবে, মানে বুলেটটা থেমে যাবে। তাহলে একটা তক্তার বেগ যদি l হয় তাহলে nটা তক্তার বেগ কত হবে? nl। একটা তক্তার বেগ তো l, তাহলে n সংখ্যক তক্তা আছে, তাহলে টোটাল যে n সংখ্যক তক্তা আছে ওর বেগ কত হবে? n * l। তাহলে মোট বেগ তাহলে আমরা কত পাচ্ছি? n * l। একটা তক্তার l হলে n সংখ্যক তক্তার n * l। এবার আমরা ধরে নিচ্ছি যে গুলিটা এইখান থেকে এই যে এত দূর পর্যন্ত গিয়ে থেমেছে, ধরা যাক এই n নাম্বার যে তক্তাটা সেইখানে গিয়ে পরে গুলিটা থেমে গেছে, তাহলে টোটাল গুলিটা কতটা পথ গেছে? না আমি ধরে নিচ্ছি টোটাল গুলিটা s পথ গেছে, s হচ্ছে মোট পথ, আমি ধরে নিচ্ছি যে s পথ গিয়ে থেমেছে। তাহলে যেটাই আমাদের nl সেটাই কিন্তু আমাদের s, কেননা যতগুলো তক্তা আছে তার মোট বেগ nl, আর সেই মোট বেগটা যোগ করেই তো আমি s পথটা পেয়েছি, তাহলে আমাদের যেটাই s সেটাই nl। তাহলে আমরা লিখতে পারি যে s সমানই কিন্তু nl। তাহলে আমরা s এর মান কিন্তু জানি না যে s এর মান কত, সেটাই আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা আবার একই রকম এরকম ফর্মুলা বসাবো, এরকম ফর্মুলা বসিয়ে আমরা কি পাবো? না তাহলে আমরা তো জেনে গেলাম যে s সমান nl, তার আগে আমরা s এর মান বার করে নিই, আবার ফর্মুলা বসাবো। তো দেখো এখানে তো এই পজিশনে প্রাথমিক বেগ u, আর এইখানে তো বুলেটটা থেমে গেছে, মানে এখানে আমাদের v ড্যাশ সমান 0 হয়ে গেছে। বুলেটটা এখানে কিন্তু থেমে গেছে, তার মানে v ড্যাশ অন্তিম বেগ 0 হয়ে গেছে, তাহলে প্রাথমিক বেগ u আর লাস্টে গিয়ে কিন্তু থেমে গেছে, তো মন্দন হয়েছে। তাহলে অন্তিম বেগের স্কয়ার ইকুয়ালস টু প্রাথমিক বেগের স্কয়ার মাইনাস 2a, টোটাল কতটা পদ গেছে? s পদ গেছে, s। তাহলে বা 2as সমান হবে u স্কয়ার মাইনাস 0 স্কয়ার। কেন 0 স্কয়ার হলো? কারণ v এর মান 0, কারণ গুলিটা লাস্টে থেমে গেছে। তাহলে 2as সমান u স্কয়ার, তাহলে 2as সমান পেলাম আমরা u স্কয়ার। তাহলে s সমান কত হবে? u স্কয়ার বাই 2a।
এবার s এর মান আমরা এখানে বসাবো, তাহলে s এর মান পেলাম u²/2a ইকুয়ালস টু n ইনটু l। তাহলে বা u² ইকুয়ালস টু, এবার 2a এই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে n ইনটু 2al 2al। এবার এই যে 2al এর মান কিন্তু আমরা জানি 39u²/400, তাহলে u² ইকুয়ালস টু n ইনটু 39u²/400। তাহলে u² ক্যান্সেল, তাহলে n সমান হয়ে গেল 400/39, কারণ এটা এই পাশে এলে উল্টে যাবে। দিয়ে এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো প্রায় অ্যাপ্রক্সিমেট হচ্ছে, এটাকে আমরা পাবো ইকুয়ালস টু 10.25, মানে অ্যাপ্রক্সিমেট আমরা এটাকে 10 লিখতে পারি। কিন্তু অপশনে 10 নেই, এখানে অ্যানসার দেওয়া রয়েছে 11। তো এটা কেন 11 অ্যানসার দিয়েছে জানি না, তো এটা কিন্তু অ্যানসার 10ই হবে। তো 10ই হওয়া উচিত এটা, কারণ এই যে 0.25 আছে এটাকে তো আমরা অ্যাপ্রক্সিমেট 11 লিখতে পারবো না। যদি এখানে 5 থাকতো তাহলেও 5 এর বেশি থাকতো তাহলে আমরা লিখে দিতাম অ্যাপ্রক্সিমেট 11। তো এটাকে ওরা হয়তো এটাকে 11 ধরে নিয়েছে, কিন্তু যাই হোক এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট 10 হচ্ছে। একটি বস্তুকে উল্লম্ব তলে উপরের দিকে ছোড়া হলো, অর্ধেক উচ্চতার এটির বেগ 10 মিটার/সেকেন্ড হলে বস্তুটির সর্বাধিক উচ্চতা কত? তাহলে যদি আমরা একটা ছবি ড্র করি, তাহলে এখান থেকে একটা বস্তুকে হচ্ছে উপর দিকে ছোড়া হয়েছে, তাহলে এইখানটা অর্ধেক উচ্চতা, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ও থেকে এ পর্যন্ত বস্তুটা উঠেছে। এবার এটা অর্ধেক উচ্চতা, এই পয়েন্টটাকে আমরা বি ধরে নিচ্ছি। তাহলে আমি ধরে নিচ্ছি এই দিকটাও h/2 আর এই দিকটাও h/2। তাহলে মোট উচ্চতা কত? না, মোট উচ্চতা হলো h। তাহলে ও থেকে এ পর্যন্ত মোট উচ্চতা হচ্ছে h, আর বি যেহেতু অর্ধেক দূরত্ব সেই জন্য ও থেকে বি h/2, আবার বি থেকে এ h/2। এবার বলা রয়েছে এই যে বি পয়েন্টে বেগ দেওয়া আছে, বি পয়েন্টে বেগ কত দেওয়া আছে? 10 মিটার/সেকেন্ড, 10 মিটার/সেকেন্ড। তো যখন আমরা কোনো বস্তুকে উপর দিকে ছুঁড়ি, তো যখন বস্তুটা এই পয়েন্টে ছিল ওর বেগ, প্রাথমিক বেগ u = 0 ছিল। তারপর কি হলো, ওকে যখন ছোড়া হলো ওর বেগ আস্তে 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 বাড়বে, 10 মিটার/সেকেন্ড হয়েছে, বেড়ে করে আস্তে 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 আবার কমবে, কমে করে এই পয়েন্টে কিন্তু আবার বেগ 0 হয়ে যাবে, v' সমান আবার 0 হয়ে যাবে। তারপর সে আবার নিচের দিকে নেমে আসবে। তাহলে আমরা এটা কি করে বার করব যে কতটা উচ্চতা উঠবে? না, আমরা এখানে যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্রকে কাজে লাগাবো। তো মোট যান্ত্রিক শক্তি আমরা দেখাবো যে বি পয়েন্টে যা হবে আর এ পয়েন্টেও কিন্তু তাই। তাহলে এ পয়েন্টে মোট যান্ত্রিক শক্তি কত? না, এ বিন্দুতে হচ্ছে মোট যান্ত্রিক শক্তি যদি আমরা বার করি যান্ত্রিক শক্তি, তাহলে কি হবে? না, গতি শক্তি প্লাস স্থিতি শক্তি, গতি শক্তি প্লাস স্থিতি শক্তি, স্থিতি শক্তি। তাহলে গতি শক্তি দেখো এ পয়েন্টে যখন কণাটা উঠেছে তাহলে গতি শক্তি কিন্তু 0, কারণ এ পয়েন্টে হচ্ছে সেই স্থির অবস্থায় থাকবে। যখনই আমরা উপর দিকে ছুড়বো, যখন হাইয়েস্ট পয়েন্টে যাবে স্থির হয়ে যাবে, আবার নিচে নামবে। তাহলে এ পয়েন্টে কিন্তু ওর কোনো বেগ নেই, 0। তাহলে গতি শক্তিও 0 প্লাস স্থিতি শক্তি আছে। কত স্থিতি শক্তি? না, h উচ্চতায় হবে mgh, এটাই হচ্ছে স্থিতি শক্তি, যে h উচ্চতায় mgh। তাহলে আমরা যান্ত্রিক শক্তি পেলাম mgh, এটা এ বিন্দু। এবার বি তে আমরা যান্ত্রিক শক্তি বার করব। বি তে আমাদের যান্ত্রিক শক্তি কত হবে? একই রকম। না, বি বিন্দুতে হচ্ছে গতি শক্তি হবে 12 mv² প্লাস স্থিতি শক্তি হবে mg h/2। কেন h/2 হলো? কারণ এত উচ্চতা h/2, বি বিন্দুর উচ্চতা h/2, সেই জন্য এখানে h/2 বসলো। তাহলে এবার আমরা সমান করে দেব, এ বিন্দুতে যান্ত্রিক শক্তি যতটা হবে বি তে যান্ত্রিক শক্তি ততটাই হবে, সমান করে দেব। তাহলে 12 mv², অতএব তাহলে 12 mv² প্লাস mg h/2 এখানে গুণিত ইকুয়ালস টু এটা হবে mgh। তাহলে বা 12 mv² সমান, তাহলে mgh মাইনাস এটা বাই দিয়ে আছে মানে আমি 12 mgh ও লিখতে পারি, 12 mgh। তাহলে 12 mv² সমান কি হবে? না, mgh মাইনাস 12 mgh মানে 12 mgh। তাহলে হাফ হাফ কাটা, mm কাটা, তাহলে v² সমান কি হয়ে গেল? gh। তাহলে এখান থেকে h বার করতে হবে, তাহলে বা h সমান হয়ে যাবে v²/g। তাহলে v এর মান তো আমাদের দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড, তাহলে 10 এর স্কয়ার বাই, এবার ত্বরণ কি দেওয়া রয়েছে? হ্যাঁ, ত্বরণও 10 দেওয়া রয়েছে, তাহলে 10 এর স্কয়ার বাই 10, তাহলে आंसर হয়ে গেল 10 মিটার। তাহলে 10 মিটার आंसर তাহলে হয়ে গেল অপশন বি, অপশন বি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে বলেছে দুটি একক ভেক্টরের সমষ্টি একটা একক ভেক্টর। তাহলে আমরা যদি ধরে নিই
যে 10 নম্বর কোশ্চেন, তাহলে দুটি একক ভেক্টর ধরা যাক, একটা একক ভেক্টর a ক্যাপ আর একটা একক ভেক্টর হচ্ছে b ক্যাপ, এদের সমষ্টিও একটা একক ভেক্টর, তাহলে আমরা ধরে নিচ্ছি ইকুয়ালস টু c ক্যাপ। তাহলে এরা দুজন একক ভেক্টর, এদের যোগফলটাও কিন্তু একটা একক ভেক্টর। তাহলে আমরা তো জানি যে একক ভেক্টর মড সমান 1 হয়। আচ্ছা b ক্যাপ মড ইকুয়ালস টু c ক্যাপ এর মড যদি করি তাহলে আমরা 1 পাবো। তাহলে এদের স্কয়ারও 1 পাবো, যে a ক্যাপের হচ্ছে a স্কয়ার সমান b স্কয়ার সমান c স্কয়ার, এটাও তো আমরা 1 পাবো। এগুলো আমরা জানি যে একক ভেক্টরের মান তো 1 হয় মড করলে। এবার এটা তো আমরা জানি যে a ক্যাপ প্লাস b ক্যাপ হচ্ছে c ক্যাপ, তাহলে আমরা যদি হোল স্কয়ার করে দিই, যে আমরা যদি এখানে হোল স্কয়ার করি তাহলে কি পাবো? তাহলে a প্লাস b b ক্যাপ তার মড দিয়ে যদি স্কয়ার করি তাহলে আমরা সূত্র জানি যে a স্কয়ার প্লাস 2ab a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। এটা আমরা কি পাই? লব থিটা সমান পাই। তো এটাকে যদি আমরা এইভাবে বসাই, আমরা তো লব্ধি সূত্র জানি ভেক্টরে, যে c স্কয়ার সমান হয়ে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। এই যে থিটাটা আমরা পেলাম, এটা a আর b ভেক্টরের মাঝখানে কতটা কোণ সেটাই হচ্ছে থিটা। তাহলে এই ফর্মুলাটা আমরা জানি। এবার যদি মান বসিয়ে দিই, আমরা দেখছি সবার মান কিন্তু 1 হয়। তাহলে যদি বসিয়ে দিই 1 এর স্কয়ার সমান 1 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার প্লাস আচ্ছা ab এটাও 1 1 * 1 cos থিটা। তাহলে আমরা কি পাবো? তাহলে এদিকে একটা 1 এদিকে 1 মাইনাস হয়ে গেল। তাহলে cos থিটা সমান কত হবে? এই 1 কে এদিকে আনলে -1 আর এই 2 কে এদিকে আনলে /2। এবার cos কতর মান হচ্ছে -1/2 হয় না, cos হচ্ছে 120 ডিগ্রির মানও -1/2 হয়, আর হচ্ছে cos হচ্ছে 240 ডিগ্রির মানও -1/2 হয়। তো আমাদের এখানে অপশন হচ্ছে কি কি রয়েছে বলেছে, এদের বিয়োগফলের মান কত। আচ্ছা আমাদের cos থিটার মান তো আমরা পেয়ে গেছি, এবার আমরা বিয়োগফল দেখাবো যে a ক্যাপ মাইনাস b ক্যাপ তার স্কয়ার যদি আমরা করি তাহলে কি পাবো? যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab তাহলে cos থিটা, এটাই আমরা পাবো। তাহলে কি হবে? এবার আমরা তো মান পেয়ে গেছি, তাহলে a মাইনাস b এর স্কয়ার সমান, তাহলে a এর মান 1, তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস 2 * 1 * 1 * তাহলে cos থিটার মান -1/2, তাহলে -1/2। তাহলে বসিয়ে দিলে কত হবে? 1 + 1 মাইনাস আচ্ছা 2 2 কাটা মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে গেল। তাহলে 1 2 3, তাহলে টোটাল আমরা 3 পেলাম। তাহলে স্কয়ার সমান 3। তাহলে এমনি a ক্যাপ মাইনাস b ক্যাপ কত হবে না √3, এর স্কয়ার করলে এখানে রুট বসবে। তাহলে দুটার বিয়োগফলটা আমরা পেয়ে যাচ্ছি, এটাকে আমরা এমনিও লিখতে পারি। তাহলে বিয়োগফল হচ্ছে আমরা √3 পেলাম। তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল b। তাহলে অ্যানসার হয়ে গেল অপশন বি, এটাই আমাদের অ্যানসার। এবার একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে দুটি ভেক্টর দ্বারা সূচিত করা হয়েছে, তাহলে বলছে ওই সামান্তরিকের ক্ষেত্রফল কত। তাহলে কি কি দেওয়া আছে আমি লিখে নেব। তাহলে a ভেক্টর সমান i ক্যাপ প্লাস 2j ক্যাপ i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা দেওয়া রয়েছে। আবার b ভেক্টর সমান দেওয়া রয়েছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। তো এরকম দুটো ভেক্টর দুটো বাহুকে সূচিত করছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে বলেছে। তো সহজে আমরা পেয়ে যাব, যদি আমরা a ক্রস b করে দিই তাহলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত হবে? সামান্তরিকটির ক্ষেত্রফল হবে a ক্রস b। দুটো বাহু ভেক্টর দিয়ে সূচিত করেছে, ওদের ক্রস প্রোডাক্ট বার করব। তো আমরা তো জানি কিভাবে বার করতে হয়, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। তাহলে i এর সাথে কিছু নেই মানে 1 আছে, এখানে j এর সাথে 2 আছে, এখানে k এর সাথে 3 আছে, এখানে i এর সাথে 3 আছে, এখানে j এর সাথে আছে -2 আর এখানে k এর সাথে কিছু নেই মানে 1 আছে। তাহলে আমরা যদি এটাকে করি তাহলে ফার্স্ট i ক্যাপ কমন নেব। তাহলে i ক্যাপ কমন নিলে কেমন হয়? এইভাবে গুণ হয় এইদিকে, তারপর এইভাবে। তাহলে i ক্যাপকে যদি কমন নিই তাহলে এটাকে ঢাকা দেব। তাহলে কার সাথে কার গুণ হবে? 2 এর সাথে 1 এর, তাহলে 2 1 কে 2, এবার মাইনাস দিতে হয়, এবার এর সাথে এর গুণ হবে -6, এটা -2 এটা 3 -6, তাহলে আবার -6 হয়ে গেল। তাহলে আমরা কি করব? মাইনাস মাইনাসে একবারে প্লাস করে দেব। এবার প্লাস j ক্যাপকে যদি নিই তাহলে কি রকম? এই j ক্যাপকে যদি ঢাকা দিই তাহলে এর সাথে এর গুণ 1 তাহলে কি হবে? 1 1 1 হলো, এবার কি হলো? মাইনাস দিতে হবে, এবার এর সাথে 3 3 কে 9, এবার প্লাস k ক্যাপকে কমন নিতে হবে। তাহলে k ক্যাপকে যদি ঢাকা দিই তাহলে এর সাথে গুণ হবে -2 1 কে -2 মাইনাস, এবার 3 দুগুণে 6। তাহলে কত পেলাম? 8i ক্যাপ
এটা হবে -8j ক্যাপ আর এটা হবে -8k ক্যাপ। তাহলে এটা তো আমরা পেলাম a ক্রস b, এটা তো আমরা পেলাম a ক্রস b, এটা হবে মড a ক্রস b। আমাকে বার করতে হবে যে মড a ক্রস b কত। তাহলে আমরা যে কোনো ভেক্টরের মড তো আমরা করতে জানি, রুট অফ 8 আছে 8 এর হোল স্কয়ার হবে প্লাস এখানে আছে -8 তার হোল স্কয়ার প্লাস এখানে যেটা আছে -8 তার হোল স্কয়ার। তো এগুলো করলে আমরা পেয়ে যাব তাহলে কত হবে, 8 8 তে 64 হয়, তাহলে 3 * 64, তাহলে 8√3, কারণ 64 মানে 8 এর স্কয়ার, তাহলে 8 বাইরে চলে গেল আর √3 থাকলো, তাহলে ক্ষেত্রফল কত হবে 8√3। তাহলে অ্যানসার হয়ে গেল অপশন ডি। স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 দেওয়া আছে। তো আমরা ফার্স্ট হচ্ছে যেটা স্তম্ভ 2 রয়েছে, এই যে ডি এর যেটা রয়েছে সেই ছবিটা আমরা ফার্স্ট ড্র করছি। তো ডি তে হচ্ছে আমাদের রয়েছে এইভাবে একটা ছবি রয়েছে। তো এখানে বলা আছে এটা এ ভেক্টর, এইদিকে আছে বি ভেক্টর আর এইদিকে আছে সি ভেক্টর। তাহলে আমরা কি জানি, যেগুলো একই ডিরেকশন হয় সেগুলো যোগ করলে আমরা সমান দিয়ে আরেকটা ভেক্টরকে লিখতে পারি। তাহলে এখানে একই ডিরেকশনে আছে a আর b ক্লকওয়াইজ, এর ডিরেকশনও ক্লকওয়াইজ, b এরও ক্লকওয়াইজ, তাহলে লিখতে পারি a + b = 2। এবার c আছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে = c, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে কি হবে, যদি আমরা এই b আর a কে ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, বা c ভেক্টর সমান লিখতে পারি a ভেক্টর + b ভেক্টর। এবার যদি এদেরকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, c ভেক্টর - a ভেক্টর একে ওই পাশে নিয়ে গেলে -b ভেক্টর = 0। তাহলে এটা আছে আমাদের এর 1 নম্বরে, স্তম্ভ 1 এর 1 নম্বরে রয়েছে এটা। তাহলে আমরা কি দেখলাম যে d একটা হবে, তাহলে 1 হবে d, তাহলে আমাদের 1 হয়ে যাবে d। তাহলে 1d এটা হচ্ছে অপশন এ তেও আছে আর অপশন বি তেও আছে। তাহলে আমাদেরকে আবার একটু দেখতে হবে। তাহলে যদি আমরা দুইয়েরটা দেখি, আচ্ছা যদি আমরা এখানে সি এরটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কি হবে। আচ্ছা সি তে আমাদের যে ছবিটা রয়েছে সেটা ড্র করব। তাহলে সি তে আমাদের যে ছবিটা রয়েছে, এইভাবে আমাদের সি তে ছবিটা রয়েছে, এটা হচ্ছে এ ভেক্টর, তারপর এদিকে আছে সি ভেক্টর, এদিকে আছে বি ভেক্টর। তো এখানে হচ্ছে আমরা দেখো ক্লকওয়াইজ কারা, এখানেও সি আর বি ক্লকওয়াইজ, তাহলে সি + বি এরা ক্লকওয়াইজ = অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এ। এবার আমরা কি করব, আবার ঘুরিয়ে লিখব, তাহলে এ ভেক্টর সমান হচ্ছে সি + বি, তাহলে সি + বি, তাহলে a, আচ্ছা এদেরকে এদিকে নিয়ে আসলে -c - b সমান 0। তাহলে a - c - b, a - c - b এটা আছে 2, স্তম্ভ 1 এ 2 আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2টা হবে c, তাহলে 2টা হবে c, তাহলে একটা হবে d আর 2টা হবে c, একটা হবে d 2টা হবে c, এটা হচ্ছে आंसर। তাহলে কি হয়ে গেল না b অপশন। কোশ্চেন নাম্বার 13 তে বলা রয়েছে একটি বস্তুকে ভূমি থেকে এত বেগে নিক্ষেপ করা হলো, সর্বাধিক উচ্চতা কত হবে। তাহলে ভি দেওয়া রয়েছে যে ভি ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস 10j ক্যাপ, 10j ক্যাপ এত মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি করে বার করব, তাহলে সর্বাধিক উচ্চতা কত হয় না, আমাদের সূত্র আছে যে h সমান হচ্ছে u²/2g, এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। তো এখানে তো v দিয়ে রিপ্রেজেন্ট করেছে, তাহলে হবে v²/2g। এবার আমরা মান বসিয়ে দেব, তাহলে v² কি করে পাবো, তাহলে আমরা v বার করতে পারবো, v মানে mod of v, v ব্যবহার করতে পারবো স্কেলার মান, তাহলে √ তাহলে 3² + 10x², তাহলে হবে √109। তাহলে আমরা v পেয়ে গেছি, তাহলে v² মানে √109 তার হোল স্কয়ার বাই 2 * g দেওয়া আছে 10, তাহলে এখান থেকে আমরা পাবো 109/20। তো এটা যদি আমরা ভাগ করি 2 দিয়ে করে 109, তাহলে 9 4 2 8 পয়েন্ট, এখানে আমরা পাবো 10। তাহলে আমাদের 54.2/10 মানে এখানে আমরা 2 দিয়ে করেছি, তো যেহেতু 20 আছে তাহলে হবে 5.42, তার মানে অ্যাপ্রক্সিমেট আমরা লিখতে পারবো এটাকে 5 মিটার। তাহলে 5 মিটার আমরা লিখতে পারবো। তো আমাদের অ্যানসার হয়ে যাবে তাহলে অপশন এ। তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল অপশন এ, এটা হচ্ছে 5 মিটার।
যে একটা ভেক্টর দেওয়া আছে a ভেক্টর, একটা ভেক্টর দেওয়া আছে √3i ক্যাপ √3i ক্যাপ মাইনাস j ক্যাপ। এই ভেক্টরটা দেওয়া আছে, তাহলে বলেছে y অক্ষের সাথে ভেক্টরটার কোণ কত হবে, y অক্ষের সাথে কত কোণ হবে। তো আমরা সূত্র জানি যে y অক্ষের সাথে কোণ হবে cos β y বরাবর যে ভ্যালু বাই সেই ভেক্টরটার হচ্ছে মড মান যেটা, সেটাই হচ্ছে আমাদের। তাহলে a ভেক্টর দেওয়া আছে, তাহলে হবে y বরাবর ভ্যালু বাই, তাহলে a হবে মড a ভেক্টর দেওয়া আছে তাহলে মড a, তাহলে ওই ফর্মুলা লাগাবো। তাহলে cos β সমান হয়ে যাবে আমাদের y বরাবর মান কত না, y বরাবর এখানে কিছু নেই মানে 1 -1 বাই মড a কত হবে, মড a হয়ে যাবে রুট অফ, তাহলে √3 তার হোল স্কয়ার প্লাস এখানে আছে -1 তার হোল স্কয়ার। তাহলে মড a ভেক্টর দেওয়া আছে, আমরা মড a বার করে নিয়েছি। তাহলে কি হবে, তাহলে cos β সমান -1 বাই রুট অফ, তাহলে 3 আর 1 এ 4 মানে 4, তার মানে -1/2। এবার cos β যদি -1/2 হয়, আমরা জানি যে cos 120 ডিগ্রি হচ্ছে -1/2 হয়, আবার cos হচ্ছে 240 ডিগ্রিও -1/2 হয়। তাহলে এখানে আমাদের বিটা হয়ে যাবে 120 ও হতে পারে 240 ও হতে পারে। তো আমাদের কিন্তু অপশনে দুটাই আছে, 120 ডিগ্রিও আছে 240 ডিগ্রিও আছে, তাহলে অ্যানসার কিন্তু দুটাই হতে পারে, অ্যানসার সিও হতে পারে আর অ্যানসার কিন্তু এখানে ডিও হতে পারে, দুটাই কিন্তু এখানে ঠিক। সুতরাং এরকম যদি কোশ্চেন থাকে এক্সামে, তো দুটো অ্যানসারই ঠিক, একটা যে কোনো করলেই নাম্বার পেয়ে যাবে। 15 নম্বর কোশ্চেনে বলেছে কমপক্ষে কতগুলো একতলীয় ভেক্টরের যোগফল 0 হতে পারে। তো এটা আমরা জানি যে কমপক্ষে দুটো ভেক্টর হতে হবে, দুটো ভেক্টর যদি পরস্পরের সমান আর বিপরীতমুখী হয় তাহলে তাদের যোগফল 0। যেমন তোমাদের একটা কোশ্চেন থাকে যে একটা দড়ি টানাটানিতে এদিকেও টি বল দ্বারা টানছে এদিকেও টি বল দ্বারা টানছে, তাহলে কারা জিতবে? কেউ জিতবে না, কারণ দুজনেই তো সমান বল দ্বারা টানছে, আবার দুজনের ডাইরেকশন হচ্ছে অপোজিট। তাহলে আমরা লব্ধি বল এখানে কত পাবো না, লব্ধি বল হচ্ছে এখানে পাবো t - t = 0। কারণ আমরা পড়েছি যে যদি একই ডাইরেকশন হয় তাহলে লব্ধি বল যোগ হয় আর বিপরীত ডাইরেকশন হলে বিয়োগ হয়। তাহলে যেহেতু বিপরীত ডাইরেকশনে আছে সেই জন্য বিয়োগ করে আমরা লব্ধি বল 0 পাচ্ছি। আর আমরা কি জানি যে লব্ধি বল যেদিকে কাজ করবে সেই জিতবে, তো লব্ধি বল তো কারো দিকে কাজ করছে না, কেউ জিতবে না। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে কমপক্ষে আমাদের দুটো ভেক্টর দরকার 0 হওয়ার জন্য। তাহলে অ্যানসার হবে আমাদের একতলীয় ভেক্টরের যোগফল 0 হওয়ার জন্য দুটো অ্যানসার হবে, দুটো হচ্ছে ভেক্টর দরকার। তাহলে আমাদের অ্যানসার হয়ে যাবে বি, অপশন বি। এবার 16 নম্বর কোশ্চেনে বলেছে 300 মিটার পার সেকেন্ড বেগে চলমান রকেটের উপর 210 নিউটন বল ক্রিয়া করলে জ্বালানি দহনের হার কত হবে। আমরা তো সূত্রে জানি যে বল মানে হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার। তার মানে আমরা বলতে পারি F সমান আমরা বলতে পারি vdt অফ mv, যেখানে mv টা হচ্ছে ভরবেগ আর এই যে পরিবর্তনের হার মানে হচ্ছে নিচে আমরা সময় দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে কি হবে, এখানে v তো হচ্ছে বাইরে চলে আসবে, কারণ v এর মান তো আমাদের দেওয়া আছে, v হচ্ছে এখানে ধ্রুবক, তাহলে v বাইরে চলে আসবে, ডেরিভেটিভ হবে m এর dm/dt। তো আমাদের এই যে বার করতে বলেছে জ্বালানি দহনের হার কত, মানে একক সময়ে কতটা পরিমাণ ভর ওর কমছে, মানে জ্বালানির ফলে কমে যাচ্ছে ভরটা, তো সেটা আমাদের বার করতে বলেছে dm/dt। তাহলে বা dm/dt আমরা কি করে বার করব, dm/dt = f/v। এবার মান বসিয়ে দেব, f তো আমাদের দেওয়া আছে যে 210 নিউটন আর বাই বেগও কিন্তু দেওয়া আছে 300, তাহলে কাটাকাটি করব আমরা, 3 × 30 3 × 7 = 21 মানে 0.7, তাহলে 0.7 কেজি পার সেকেন্ড। তাহলে आंसर এ, তাহলে आंसर হয়ে গেল অপশন এ, এটা আমাদের आंसर। এখানে বিবৃতি বলা রয়েছে, বিবৃতি এ বলেছে তড়িৎ প্রবাহ বন্ধ হওয়ার পরও বৈদ্যুতিক পাখা আরো কিছুক্ষণ ঘুরতে থাকে। অবশ্যই ঠিক, আমরা তো দেখছি যে সুইচ বন্ধ করে দেওয়ার পরও পাখা ঘুরে ঘুরে বন্ধ হয়। এবার বলেছে কারণ গতিচার্যের জন্য বৈদ্যুতিক পাখা আরো কিছুক্ষণ ঘুরতে থাকে। অবশ্যই ঠিক, আমরা তো গতিচার্যে পড়েছি যে যখন কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকে তখন গতিশীল অবস্থায় সে চিরকাল থাকতে চায়, তাহলে পাখা যখন গতিশীল থাকবে সে তো চিরকাল গতিশীল অবস্থায় থাকতে চাইবে, তার জন্য আমরা সুইচ বন্ধ করলেও ও কিছুক্ষণ ঘুরে তারপর থামে। সুতরাং বিবৃতি 1 এ তো সত্য আর তার কারণ যেটা বলেছে সেটাও সত্য। তাহলে আমাদের হয়ে যাবে অ্যানসার হবে অপশন এ। বলেছে এ আর উভয় সঠিক, অবশ্যই দুটোই সঠিক, আর আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। অবশ্যই যে বিবৃতি এর কারণটাও আমাদের বলে দেওয়া আছে সেটাও সত্য, তাহলে হয়ে যাবে 17 অ্যানসার অপশন এ। এবার রয়েছে প্রশ্ন নাম্বার 18।
যদি মিউ আর এস ঘর্ষণ গুণাঙ্ক লম্ব প্রতিক্রিয়া এবং অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য কি হবে, তাহলে ঘর্ষণের বিরুদ্ধে কার্য সমান হবে তাহলে ঘর্ষণ বল ইনটু, তাহলে সরণকে কি দিয়ে দেখানো হয়েছে যে এখানে এস দিয়ে অতিক্রান্ত দূরত্ব দিয়ে, তাহলে ডাব্লিউ সমান এবার এফ সমান আমরা জানি মিউ, এফ সমান আমরা জানি মিউ এন হয়, এনটা লম্ব বল, কিন্তু এখানে লম্ব বলকে তো আর দিয়ে দিয়েছে, তাহলে মিউ আর বসবে এর জায়গায়, কোশ্চেনে আর বলা আছে, তাহলে এফ সমান মিউ আর, এদের জায়গায় মিউ আর বসবে, তারপর এস আছে, তাহলে মিউ আর এস, তাহলে অ্যানসার হয়ে গেল অপশন বি, এটাই অ্যানসার মিউ আর এস। তো আজকে মডেল কোশ্চেন পেপার 1 এর 18টা কোশ্চেন আলোচনা করা হলো। তো তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও দেখার জন্য। পার্ট 2 তে আমরা বাকি কোশ্চেনগুলো আলোচনা করব।